রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমাদের এই করোনাকালীন সময়ে লকডাউনে যে যেখানে আছো ভালো আছো। তো আমাদের কিন্তু কোনো কিছু থেমে নেই। তোমরা ঈদ উদযাপন করছো, রমজান মাসে সব কিছু করছো, লেখাপড়াও তোমাদের সেভাবে করতে হবে। তো তোমরা হয়তো জানো তোমাদের দ্বিতীয় অনলাইন পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যে। তো সেই লক্ষ্যে আমাদের এই ক্লাস কার্যক্রম চলছে। তোমরা প্রত্যেকেই এই ক্লাসগুলো দেখবে এবং সুন্দরভাবে ক্লাসগুলোকে গ্রহণ করবে এবং তোমাদেরকে কিন্তু টেবিলে বসতে হবে। জীবনে যত কিছুই করো ফাঁকি দিয়ে উপরে ওঠা যাবে। তোমাদের আমার আরও ক্লাসে তোমরা দেখছো যে একটা কথা বারবার বলি, পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে। তো তোমাদেরকে এই ক্লাসগুলো দেখতে হবে, পাশাপাশি তোমাদের টেবিলে বসে বইটা খুলে পড়তে হবে। তা আজকে সেই পড়াশোনা করার লক্ষ্যেই তোমাদের সাথে আমি কৃষি শিক্ষা বিষয়ে চতুর্থ অধ্যায়ের কৃষিজ উৎপাদন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করতেছি। তো তোমরা এই অধ্যায়গুলো ভালো করে পড়ে তোমাদের যে কোনো শব্দ বা কোনো লাইন বুঝতে সমস্যা হলে সেগুলো আমাকে জানাবে এবং তোমাদের কাছে আমাদের এই অনলাইন ক্লাসের পাশাপাশি আমাদের প্রধান শিক্ষক জুম আইডির মাধ্যমে তোমাদের সাথে সরাসরি ক্লাসের ব্যবস্থা করছে। অতি শীঘ্রই তোমরা সেইভাবে আমাদের সাথে জুমে ক্লাসে সরাসরি কথা বলতে পারবে। তখন তোমরা আমার সাথে এই বিষয়ে কোনো সমস্যা থাকলে বা জটিলতার সৃষ্টি হলে তোমরা আমার সাথে কথা বলবে। তো এই জন্য তোমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে, ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখে করতে হবে। তো আজকে তোমাদের যে অধ্যায়টি নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে কৃষিজ উৎপাদন। কৃষিজ উৎপাদন বলতে কি বোঝায়, অর্থাৎ কৃষি ফসল কিভাবে উৎপাদন করা হয় সেই বিষয়টা নিয়ে আলোচনার বিষয়বস্তু। কৃষিতে ফসল চাষ করার জন্য তোমাদেরকে আমি একদিন সংজ্ঞায় দেখাইছিলাম কৃষি কাকে বলে, যে ফসল, পশু পাখি, মাছ ও বন চাষ করার জন্য মাটির জৈবিক ব্যবহার ও ব্যবস্থাপনাকে কৃষি শিক্ষা বলে। তো সেখানে প্রথমে ছিল ফসল, তারপরে পশু পাখি, মাছ ও বন, এই চারটা বিষয়ে বিশেষ করে বিস্তারিত আলোচনা করা হয়েছে কৃষি শিক্ষা বিষয়ে। তা আজকে তোমাদের এই ফসলগুলো কিভাবে উৎপাদন করতে হবে সেগুলোই আমরা আজকে জানব। উৎপাদন বলতে এখানে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে রবি শস্য আর একটা হচ্ছে খরিফ। এই রবি শস্য খরিফ শস্য ছাড়াও দুইটা ভাগে ভাগ করা হয়েছে ফসলকে, একটা হচ্ছে মাঠ ফসল আর একটা হচ্ছে উদ্যান ফসল। মাঠ ফসল কাকে বলে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা এখন লিখে নিতে পারো মাঠ ফসল। খোলা জায়গায় বেড়াবিহীন যে ফসল চাষ করা হয় তাকে মাঠ ফসল বলে। তাহলে খোলা জায়গায় বেড়াবিহীন যে ফসল চাষ করা হয় সেই ফসলটা কি বলা হয়? মাঠ ফসল। মাঠ ফসলের পাশাপাশি আরেকটি ফসল আছে যেটা উদ্যান ফসল, এটা বলে গার্ডেন ক্রপস। উদ্যান ফসল বলতে বেড়া দিয়ে ফুল, ফল, শাকসবজি এবং মশলা জাতীয় যে উদ্ভিদগুলো চাষ করা হয় সেই উদ্ভিদগুলোকে বলা হয় উদ্যান ফসল। তো এখানে তিনটা বিষয় আমি আলোচনা করতেছি তোমাদের, যে একটা কৃষিজ উৎপাদন। উৎপাদন বলতে বিভিন্ন প্রকার মাঠ ফসল, উদ্যান ফসলের ঔষধি গাছপালা ও মাছ চাষ, গৃহপালিত পশুপালনকেই বোঝায়। তোমরা এগুলো লিখে নিতে পারো, তোমাদের সুবিধার জন্যই এগুলো করা হচ্ছে। তোমরা যদি সেই সুবিধাটা না গ্রহণ করো তাহলে কিন্তু তোমরা পিছিয়ে পড়ো। জীবনের সাথে সময় চলমান, তোমাদের লেখাপড়াও সেভাবে নিতে হবে। তো এখানে কৃষিজ উৎপাদনের বলতে যে সংজ্ঞাটা তোমরা লিখে নিতে পারো, সেখানে উদ্যান ফসলের কথা বলা হচ্ছে ঔষধি গাছ এবং মাছ চাষ, গৃহপালিত পশু পাখি এগুলো। এর মধ্যে যে মাঠ ফসলটা হচ্ছে খোলা জায়গায় বেড়াবিহীন যে ফসল চাষ করা হয় তাকে মাঠ ফসল বলা হয়। তারপরে আসো উদ্যান ফসল। উদ্যান ফসল কাকে বলে?
উদ্যান ফসল হচ্ছে বেড়া দিয়ে ফুল, ফল, শাকসবজি, মশলা জাতীয় যে ফসল চাষ করা হয়, তাকে উদ্যান ফসল বলে। তাহলে এখানে কৃষিজ উৎপাদনের মধ্যে দুই ধরনের ফসল আছে, একটা হচ্ছে মাঠ ফসল, একটা হচ্ছে উদ্যান ফসল। তো এগুলো চাষ করার জন্য যে ব্যবস্থাপনা করা হয় সেটাই হচ্ছে উৎপাদন। এই উৎপাদন তোমাদের তৃতীয় অধ্যায়ে তোমরা পড়ে আসছো যে কিভাবে জলবায়ুর সাথে খাপ খেয়ে চাষ করা যায় ফসল, সেই মেধাটা তোমাদের এখানে কাজে লাগাইতে হবে। অর্থাৎ শীতের সময় শীতের ফসল, গরমের সময় গরম ফসল। গরমের সময় যে ফসলটা হয় সেটার নাম হচ্ছে খরিফ, আর শীতের সময় সেটা হচ্ছে রবি শস্য। এই শস্যগুলো উৎপাদন করার জন্য দুইটা প্রক্রিয়া, একটা বেড়া দিয়ে চাষ করা হয় আর একটা হচ্ছে বেড়াবিহীন। বেড়াবিহীন যেগুলো সেগুলোকে বলা হয় মাঠ ফসল, আর যেগুলো বেড়া দিয়ে চাষ করা হয় সেগুলোকে বলা হয় উদ্যান ফসল। তোমরা দেখো তোমাদের বইয়ের 94 পৃষ্ঠায় এখানে লেখা আছে যে এই অধ্যায় থেকে আমরা কি কি শিখতে পারবো। চাষ উপযোগী বিভিন্ন জাতের ফসলের নাম, উৎপাদন পদ্ধতি, রোগবালাই ব্যবস্থাপনা, ফসল অর্থনৈতিক গুরুত্ব, শাকসবজি চাষ পদ্ধতি, রোগবালাই দমন পদ্ধতি, শাকসবজি চাষের অর্থনৈতিক বিষয়ে ব্যাখ্যা করা। তারপরে আছে বিভিন্ন প্রকার ফুল, ফল, শাকসবজি এবং রোগবালাই দমন পদ্ধতি, গৃহপালিত পশু পাখির আবাসন, পশুপালন এবং তার রোগ শনাক্তকরণ, ব্যবস্থাপনা, পরিচর্যা ইত্যাদি বিষয়। তাহলে এক নম্বরে হচ্ছে ফসল চাষ। আমাদের দেশে ফসল চাষের মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সেই ফসলটি হচ্ছে ধান। তো এই ধান চাষ করার জন্য মাটির গুণাগুণ সম্পর্কে জানতে হবে। তাহলে মাটি কাকে বলে? মাটি হচ্ছে ভূপৃষ্ঠের নরম আস্তরণ, যা উদ্ভিদ গজানোর মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়, সেটাকে বলা হয় মাটি। এই মাটি আবার তিন প্রকার, একটা হচ্ছে এলে মাটি, একটা দোআঁশ মাটি, এঁটেল মাটি। তোমাদের পরীক্ষায় নৈর্ব্যক্তিক প্রশ্ন হয়, সেই প্রশ্নগুলির উত্তর দিতে পারলেই কিন্তু তোমরা নাম্বার পেয়ে যাবে। সেখানে এই মাটির মধ্যে ধান চাষ করার জন্য আগে জমি নির্বাচন করতে হবে। সেই জমি নির্বাচন করতে গেলে কোন ধরনের জমি তোমাদের ধান চাষের জন্য উপযোগী, সেটা হচ্ছে এঁটেল মাটি। মাটির তিন প্রকারের মধ্যে এঁটেল, দোআঁশ, বেলে মাটি। এঁটেল মাটিতে ফসল চাষে সবচেয়ে ধান চাষ উপযোগী। বাংলাদেশে দানা জাতীয় ফসলের মধ্যে ধানের চাষ উৎপাদন সবচেয়ে বেশি হয়, কারণ মানুষের প্রধান খাদ্যশস্য হলো ভাত। ধানের ফলন সব জমিতে ভালো হয় না, মাঝারি নিচু ও নিচু জমিতে ধানের ফলন বেশি ভালো হয়। মাঝারি উঁচু জমিতেও ধান চাষ করা হয়, কিন্তু সেক্ষেত্রে পানি সেচের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এঁটেল ও পলি দোআঁশ মাটি ধান চাষের জন্য সবচেয়ে ভালো উপযোগী। তোমাদের 95 পৃষ্ঠার বইয়ের মধ্যে দেখো, এখানে লেখা আছে স্থানীয় জাত, স্থানীয় উন্নত জাত এবং উচ্চ ফলনশীল জাত। তোমাদের তৃতীয় অধ্যায়ে তোমরা পড়ে আসছো উচ্চ ফলনশীল জাত বলতে কি বোঝায়, যেটাকে পুষ্টি ফসল বলা হয়। বিজ্ঞানীরা গবেষণা করে যেই ধানগুলো বা যেই শস্যগুলো উৎপাদন করছে সেগুলি হচ্ছে উচ্চ ফলনশীল জাত। যেমন এখানে একটা সংস্থা আছে যেটা আমরা করছি বিল, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। তো সেখানে এই বিভিন্ন রকমের উন্নত জাত তৈরি করা হচ্ছে। তো সেখান থেকে রবি শস্য, শীতকালীন যে ধানগুলো লবণাক্ত জমিতে অভিযোজনের মাধ্যমে যে ধানগুলো চাষ করা হয়, সেই ফলাফলগুলো দিয়ে যে ভালো ফসল জাত তৈরি করা হয় সেটি হচ্ছে উচ্চ ফলনশীল জাত। তো এখানে উচ্চ ফলনশীল জাতের কী গুণাগুণ থাকে? গাছের মজবুত থাকে, পাতা খাড়া খাড়া থাকে, তারপর শীষে ধানে পেকে গেলেও গাছ সবুজ থাকে, গাছ খাটো হেলে পড়ে না,
খড়ের চেয়ে ধানের উৎপাদন বেশি হয়, পোকা ও রোগের আক্রমণ কম হয়, অধিক কুশি গজায়। এখানে কুশি শব্দটা বুঝতে তোমাদের সমস্যাটি হয়। কুশি হচ্ছে ধানের একটি গাছ থেকে একাধিক যে গাছগুলো বের হয়ে আসে, সেই একাধিক গাছের কাণ্ডগুলো কি বলা হয়? কুশি। উচ্চ উফশি ধানের যখন প্রয়োজনীয় বিশেষ গুণাগুণ যেমন রোগবালাই সহনশীলতা, স্বল্প জীবনকাল, চিকন চাল, খরা, লগ্নতা, সহিষ্ণু ইত্যাদি সংযোজিত হয়, তখন তাকে আধুনিক ধান বলা হয়। তাই সকল উফশি ধান আধুনিক নয়, কিন্তু সকল আধুনিক ধানেই উফশি গুণ বিদ্যমান। সকল উফশি ধান আধুনিক নয়, কিন্তু সকল আধুনিক ধানেই উফশি গুণ। তাহলে উফশি গুণ বিদ্যমান যেগুলো সেগুলি হচ্ছে আধুনিক ধান। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি, এটাকে সংক্ষেপে ব্রি বলা হয়। ব্রি বিভিন্ন প্রকারের উন্নত জাত তৈরি করেছে, সেগুলো 78টি জাত রয়েছে। এর মধ্যে মৌসুমে 3টি, ধানের মৌসুমে 3টি, যথা আউশ, আমন, বোরো। ব্রি ধানে কতগুলো অনুমোদিত জাত, এই জাতগুলো তোমাদের মাথায় রাখতে হবে এবং এগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। তো এই প্রশ্নগুলো তোমাদের পড়ার জন্য এই ধানগুলোর নামগুলো মনে রাখতে হবে। এখানে দেখো তোমাদের বইয়ের 96 পৃষ্ঠায় লেখা আছে জাত আছে যেগুলো আউশ ও বোরো 2 মৌসুমেই চাষ করা যায়। বিআর 1, বিআর 2, বিআর 9, সুফলা, বিআর 14, গাজী, আবার বিআর 3 বিপ্লব জাতের সকল মৌসুমেই চাষ করা যায়। নিম্নে 3 মৌসুমে অনুমোদিত জাতগুলোর সংখ্যাও কিছু জাতের নাম উল্লেখ করা হয়। আউশ মৌসুমের জাত, শুধু আউশ মৌসুমেই চাষ করা হয় এরূপ জাত হলো 8টি। আউশ মৌসুমে চাষ করা হয় এরকম জাত হলো 8টি। এই প্রশ্নগুলি পরীক্ষাতে আসে, তোমরা মাথায় রাখবা। আমন মৌসুমের জাত সেখানে আছে 27টি এবং বোরো মৌসুমের জাত সেখানে আছে 16টি। তো এগুলো কিভাবে চাষ করতে হয়? প্রথমে বীজ বাছাই করতে হয়, বীজ শোধন ও জাগ দেওয়া এবং বীজতলা তৈরি করা। বীজতলা আবার 2 প্রকার, একটা হচ্ছে শুকনো বীজতলা আর একটা হচ্ছে ভেজা বীজতলা। এই ভেজা বীজতলার মধ্যে পানি স্যাঁতসেঁতে অবস্থায় মই চাষ দিয়ে যে ধানগুলো দেওয়া হয় সেটা হচ্ছে ভেজা বীজতলা। শুকনো বীজতলা হচ্ছে বীজতলা জমি উর্বর হওয়ার প্রয়োজন হয়। জমিতে 4-5টি চাষ দিয়ে মই দিয়ে মাটি ভালোভাবে ঝুরঝুরা সমান করতে হয়। মাটিতে অবশ্যই রস থাকতে হবে, প্রয়োজনে সেচ দিতে হবে। এর আগে জমি থেকে আগাছা বেছে সরিয়ে ফেলতে হবে। জমি অনুর্বর হলে জমিতে জৈব সার দিতে হবে। বীজতলা রাসায়নিক সার ব্যবহার না করাই উত্তম। তাহলে বীজের মাপ, এই বীজতলার মাপ হচ্ছে যে কীভাবে বীজতলাটা তৈরি করে সেইটা পরিমাণ মতো ধান দিতে হবে। 1 শতক জমিতে 2 খণ্ডের বীজতলা তৈরি করা যায়। 1 শতক জমিতে 2 খণ্ড। 1 শতক বলতে কতটুকু বুঝায়? 40 বর্গমিটার জায়গা। 40 বর্গমিটার জায়গায় হচ্ছে 1 শতক। এই 1 শতক জমিতে 2টা খণ্ডে বিভক্ত করে বীজতলা তৈরি করতে হবে। সেখানে 25 সেন্টিমিটার জায়গা মাঝখানে ফাঁকা। তোমাদের বইয়ে দেখো 97 পৃষ্ঠায় ছক আকারে দেওয়া আছে, তোমরা পড়লেই এগুলো বুঝতে পারবে। যদি কারো সমস্যা হয় বলে জানাবে। ভেজা বীজতলা হচ্ছে এক্ষেত্রে জমিতে পানি দিয়ে 2-3টি চাষ ও মই দেওয়ার পর 6 থেকে 7 দিন ফেলে রাখবে। এতে জমির আগাছা ও খড়কুটা ইত্যাদি পচে গিয়ে সারে পরিণত হবে। এরপর জমি আরও 2-3টি চাষ ও মই দিয়ে থকথকে কাদাময় করতে হবে। ভেজা বীজতলার বীজ বাড়িয়ে গজিয়ে বোনা ভালো। এক্ষেত্রে বীজতলার মাপ ও শুকনো বীজতলার মতোই। বীজতলার পরিচর্যা বলতে যেখানে যত্ন নিতে হবে আর কি। তো সেটা দেখো, পাখি যাতে বীজতলা বীজ খেতে না পারে সেই জন্য বপনের সময় 4 থেকে 5 দিন পর্যন্ত পাহারা দিয়ে পাখি তাড়ানোর ব্যবস্থা করতে হবে। বেডে যাতে শুকিয়ে না যায়, বেড যাতে শুকিয়ে না যায় সেই জন্য 2টি বেডের মাঝে নালায় পানি রাখার ব্যবস্থা করতে হবে। এরপর নালা থেকে প্রয়োজনীয় পানি বেডে সেচতে হবে। বীজতলা আগাছা জন্মায় তা তুলে ফেলতে হবে। রোগ ও পোকামাকড়ের আক্রমণ দেখা দিলে কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। বীজতলা এগুলো তোমরা পড়ে নিও। আমি দ্বিতীয় পরিচিতি যাচ্ছি। পাট চাষ, ধানের পরে আসছে পাট। তোমরা প্রত্যেকেই জানো পাট হচ্ছে পৃথিবী বিখ্যাত বাংলাদেশের তৈরি একটি ফসল।
সেইটি হচ্ছে পাট, যাকে বাংলার সোনালী আঁশ বলা হতো, এবং সেটা বিক্রি করে পৃথিবীর সবচেয়ে বেশি মুদ্রা বাংলাদেশ উপার্জন করতে পারে। তো পাট এবং ধান চাষ করার জন্য সারের প্রয়োজন হয়। তো সার কাকে বলে তোমাদের সংজ্ঞাটা লিখে নাও। সার উদ্ভিদের পুষ্টি উপাদান সরবরাহকারী দ্রব্যকে সার বলে। উদ্ভিদের পুষ্টি উপাদান সরবরাহকারী দ্রব্যকে সার। উদ্ভিদের পুষ্টি উপাদান সরবরাহকারী দ্রব্যকে সার। সার আবার দুই প্রকার, একটা হচ্ছে রাসায়নিক সার আর একটা হচ্ছে জৈব সার। রাসায়নিক সার যেটা কলকারখানায় উৎপাদিত বিভিন্ন রকমের মৌলিক পদার্থ দ্বারা তৈরি করা হয়, সেটা হচ্ছে রাসায়নিক সার। আর জৈব সার হচ্ছে জীব থেকে যেই সারটা পাওয়া যায়, অর্থাৎ পচিয়ে জীবাশ্ম থেকে যেই সারটা হবে সেটা হবে জৈব সার। জৈব সার আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে সবুজ সার আর একটা হচ্ছে কম্পোস্ট সার। তোমরা আগের ক্লাসে এগুলো হয়তো পড়ছো, এখন স্মরণ করলেই হবে। তো এই সারগুলোর মধ্যে সবচেয়ে যে উত্তম যে সার সেটা হচ্ছে জৈব সার। এবং অবশ্যই ধানের জমি উৎপাদনে, ধানের ফসল উৎপাদনের জন্য তোমাদেরকে অবশ্যই জৈব সারটা ব্যবহার করতে হয়। ধান এবং পাটের ক্ষেত্রে বাংলাদেশে দেখো তোমাদের বইয়ে 3 পৃষ্ঠায় পাট চাষ সম্পর্কে লেখা আছে। তো সেখানেও বাংলাদেশের ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা প্রভৃতি নদ নদীর পরিবাহিত উর্বর সমতল ভূমিতে প্রচুর পরিমাণে পাট জমি। বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, জাপান, থাইল্যান্ড, বার্মা, মিশর, ব্রাজিল প্রভৃতি দেশে পাট জমি, পাটের উপর ভিত্তি করে বাংলাদেশের পাট শিল্প গড়ে উঠছে। এর মধ্যে জমি নির্বাচন করতে হবে উর্বর, দোআঁশ মাটি পাট চাষের জন্য সবচেয়ে উপযোগী। খেয়াল রাখতে হবে যে ধান চাষের জন্য কোনটা সবচেয়ে উপযোগী। ধান চাষের জন্য উপযোগী হচ্ছে কাদাময় পলি মাটি, আর পাট চাষের জন্য যেটা সবচেয়ে বেশি উপযোগী সেটা হচ্ছে দোআঁশ মাটি, উর্বর দোআঁশ মাটি। তবে বেলে ও এঁটেল মাটি ছাড়াও সব জমিতেই পাট চাষ করা যায়। যে জমিতে বর্ষার শেষের দিকে পলি পড়ে সেই জমি পাট চাষের জন্য উত্তম। তোষা পাট উঁচু জমিতে এবং দেশি পাট উঁচু ও নিচু দুই ধরনের জমিতে চাষ করা যায়। চাষ উপযোগী পাটের জাতসমূহ প্রত্যেকটি ফসলে এমন জাত আছে যেগুলোর ফলনশীলতা, পোকামাকড় এবং রোগবালাই প্রতিরোধের ক্ষমতা, দৈহিক আকার এগুলোর উপর নির্ভর করে। বাংলাদেশ BJRI সেটা হচ্ছে বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট। এদের গবেষণার মাধ্যমে যে বিভিন্ন প্রকার উন্নত উষ্ণ জাতীয় যে জাতগুলো তৈরি করা হয়েছে সেগুলি আমাদেরকে চাষ করতে হবে। এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, যেমন CB3 এবং CBL1। তোষা পাট বা বগি পাটের যে জাতসমূহ সেগুলো হচ্ছে CG এবং তোষা জাতীয় বগি পাটের জাত 4 এবং 5। কেনাপ একটা নতুন জাত আমাদের বাংলাদেশে এখন চলমান, সেটা হচ্ছে SC2 এবং SC95। মেস্তা জাত জমি চাষ ফাল্গুন চৈত্র মাসে 2 মাসকে এক পশলা বৃষ্টি হওয়ার সাথে সাথে এই পাটের জমি চাষ করতে হবে। ফাল্গুন এবং চৈত্র মাসের 2-1 পশলা বৃষ্টি হওয়ার সাথে সাথেই পাটের জমি চাষ করতে হবে। আশা করি তোমরা এগুলো পড়লে বুঝতে পারবে, না বুঝলে আমার সাথে যোগাযোগ করবে। তোমরা টেবিলে বসে পড়াশোনা করো, তোমাদের জীবন অনেক সুন্দর হোক আমি সেই আশাই ব্যক্ত করি এবং তোমাদেরকে সহযোগিতা করার জন্য সর্বাত্মক প্রস্তুত আছি। তোমরা জুম ক্লাসে জয়েন করবে এবং সমস্যা থাকলে সেগুলো আমাদেরকে বলবে। আর তোমাদের কিছুদিনের মধ্যে দ্বিতীয় অনলাইন পরীক্ষা হবে, সেই পরীক্ষা যেন ভালো করতে পারো, সফলতা আসে, সেই জন্য তোমাদেরকে একান্তই পড়াশোনার মধ্যে বসতে হবে। মোবাইল নিয়ে বিভিন্ন রকমের বাজে কাজে সময় নষ্ট না করে সময় উপযোগী ব্যবস্থা নিবে, যেটা তোমাদের পড়াশোনাটা চালিয়ে যাও। ভালো থাকো, অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।